কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না ১৯ ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধীদের বৈঠক। আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের প্রতিবাদ। একদিনে এত ঘটনার ইন্ধন খতিয়ে দেখা হবে বলছেন তথ্য উপদেষ্টা। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি দেখেছেন দেশবাসী বললেন তারেক রহমান। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা। এবং গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। বাক বিতণ্ডায় অধিবেশন মুলতবি। বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার ঘোষণা শ্রীলঙ্কা সরকারের। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সুপার সানডের পাল্টা কর্মসূচি মেগা মানডে ঘোষণা দিয়ে ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ডেমরা। কবি নজরুল ও সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা মিলে হামলা করে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। ব্যাপক ভাঙচুরের পর চলে লুটপাটও। আহত হন অন্তত ২৫ জন। এ ঘটনায় ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখানে কিছু উৎসুক জনতা আগে থেকেই রেডি ছিল যে ওরা ভাঙচুর করবে, আমরা নিয়ে যাব। জিতার ট্রফি ওরা নিয়ে গেছে, ওরা চুরি করছে। এক কথা বলতে গেলে আমাদের টিচারের গাড়ি ভেঙে ফেলছে, আমাদের ভোটের সার্টিফিকেট, আমাদের মার্কশিট সবটা নষ্ট করছে। এই কারণে আজকে আমরা তাদের কলেজে আসছি। আড়াইটার দিকে ক্যাম্পাসটির ভেতরে ঢুকে দেখা যায় সবই প্রায় ব্যবহার অনুপযোগী। মূল্যবান জিনিসপত্র চুরির পর আগুন দেওয়া হয়েছে বইয়েও। অফিস রুম একদম ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের টিচারদের যত যাবতীয় জিনিসপত্র আছে সব শেষ। কিছু লোক নিজা ঢুকে এই উপরে ওইটাই ভাঙচুরগুলি করছে। টেবিল যা আছে, লিপ যা আছে সব ভাঙালেছে। ৩টায় কলেজটিতে প্রবেশ করতে যায় পুলিশ। তবে ঘটনার সময় তাদের অনুপস্থিতির কারণে শিক্ষার্থী পুলিশে শুরু হয় বাক বিতণ্ডা। তোমাদের এটা কি সমাধান? পুলিশের কাছ থেকে আমরা র্যাবের কাছ থেকে আমরা সঠিক জবাব চাই। ওরা কেন এত দেরি করলো? পুলিশ ওনাকে ভয়ের মতো দিয়ে পালাছিল। ওনাকে একবার পদক্ষেপ নেয় নাই, ওদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করে নাই যে তোমরা চলে যাও। ওদের কাছে অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো দিয়ে আমাদেরকে মারছে। পরে সেনাবাহিনীর সহায়তায় কলেজে প্রবেশ করে পুলিশ। বেলা 3:30টায় সংবাদ সম্মেলনে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ জানান, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়নি পুলিশ। সকালে বারংবার ফোন দিছি, কিন্তু 2-3টা পুলিশের গাড়ি 10টার দিকে চলে আসছে। আর্মি বা র্যাব বা আর ওই ধরনের কোনো ছিল না এখানে। যদি তাৎক্ষণিক তখন থাকতো তাহলে হয়তো অনেকটা রোধ করা যেত। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুলিশের দাবি চেষ্টা করেও আটকানো যায়নি বিক্ষোভকারী শিক্ষার্থীদের। ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে 15-20 হাজার, তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে এসছে। এদিকে শিক্ষার্থীদের আরও বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ছাত্রদের বিশৃঙ্খলা দমনে সরকারের দুর্বলতার কারণে অশান্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। ছাত্রদের উচিত ছিল পড়াশোনায় ফিরে যাওয়া, কিন্তু তারা পড়াশোনায় ফিরে না গিয়ে ছাত্রদের একটা অংশ তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়েছে। ছাত্রদের অন্যায্য দাবির কাছে নতি স্বীকার করা ঠিক হয়। দেশের চলমান এই পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের আরও বিনয়ী হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে ডিবি কার্যালয় ও শাহবাগে জড়ো হয়ে তার অনুসারীরা প্রতিবাদ জানান। এদিকে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের ডাক দেয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আমরা শুধু জানতে চাই অবস্থানটা কি এবং ওনাকে গ্রেফতার করা হয়েছে কিনা। একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো। 8 দফা দাবিকে এভাবে করে প্রশ্নবিদ্ধ করা যাবে না। পরে শাহবাগ মোড়েও প্রতিবাদ করেন তারা। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে ঢাকায় জড়ো করার চেষ্টা করা হয়। পরে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলোকে ফেরত পাঠিয়ে দেয় শিক্ষার্থী ও পুলিশ। সমাবেশের চেষ্টার আয়োজক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশের দুর্বলতা ছিল উল্লেখ করে সরকারের উপদেষ্টারা বলছেন, ভাঙচুরের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক ব্রিফিংয়ে বলেন, কোনো গণমাধ্যমে আক্রমণ বরদাস্ত করবে না সরকার। উপদেষ্টাদের দাবি, একদিনে এত ঘটনার পেছনে কারো ইন্ধন থাকতে পারে। দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তারা স্বীকার করেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, তবে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। এদিকে বরিশাল ও রাজশাহীতে ভাঙচুর করা হয়েছে প্রথম আলোর কার্যালয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামনের দিনে এমন ঘটনা বরদাস্ত করা হবে না বলেও জানান উপদেষ্টা নাহিদ। পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়েও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 19 ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক শেষে তিনি আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান জানান। অপতৎপরতা রুখতে মঙ্গলবার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়। 5ই আগস্টের পর থেকে দেশে রাস্তা অবরোধ করে চলছে দাবি আদায়ের মৌসুম। গেল কয়েকদিন ধরে একই দিনে একাধিক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের অর্থায়নেই দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় 19টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনা হয় বৈঠকে। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে পুনর্বাসিত হতে এগুলোর পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে তাদের প্রতি জিরো টলারেন্সের ঘোষণা দেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। কোনো ফর্মেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না, তারা যত চেষ্টাই করুক না কেন। শিক্ষার্থীদেরকে যেন কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না যায়, সেজন্য মঙ্গলবার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার কথা তুলে ধরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিক এই রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার। বন্ধ নয়, নীতিমালা চান রিকশা চালকরাও। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না, এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না, এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি কেমন হয় তা দেখেছেন দেশবাসী। ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা করেছেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। ভিন্নমতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত 1.5 দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগর রুনিদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপি নেতাকর্মীদের। টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে। ইকবাল সোবহান চৌধুরী তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আসেন সৌদি রাষ্ট্রদূত। পরে বৈঠক করেন বেগম জিয়ার সঙ্গে। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করে প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যও চায় দল দুটি। সোমবার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেয় তারা। সংবিধান সংস্কার কমিশনের কাছে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ। উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে। নতুন সংবিধান নট সংশোধন, আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। উভয় সংগঠনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয়। যিনি সংসদ নেতা হবেন, প্রাইম মিনিস্টার হবেন, উনি কোনো দলের প্রধান হতে পারবেন না, এটা আমরা চাই। আর শুধু আইনের শাসন আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা। আমরা কোনো পূর্ব ধারণা নিয়ে শুরু করছি না, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করব। যেখানে যেটা প্রয়োজন হবে সেটা আমরা পরামর্শ দেব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত 10টি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনে নতুন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে একথা জানান তিনি। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছেন বলেও মত দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনাররা। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা 11:30টার দিকে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা, এবং ইনশাআল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচনী রূপরেখা তুলে ধরা হবে। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। জবাবদিহিতা নিশ্চিত করে নির্বাচন কমিশনের সব কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশে বিচারের পথ খুলল জোরপূর্বক গুমের। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতাও পেল বিশেষ ট্রাইব্যুনাল। বিদেশি আইনজীবী নিয়োগ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পাওয়ার বিধানও রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। আওয়ামী লীগ শাসনামলে গড়া ট্রাইব্যুনাল তাদেরই করা আইনে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিচার করার সিদ্ধান্ত নেওয়ার পর আইন সংশোধনেরও উদ্যোগ নেয় সরকার। মতামত নেওয়া হয় বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টিও, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে উল্লেখ নেই কিছুই। নতুন আইন কতটা যুগোপযোগী করা হলো সোমবার তার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। তারা বলছেন, আইনের ত্রুটি সারানোর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতের বিধিবিধান অন্তর্ভুক্ত রয়েছে নতুন অধ্যাদেশে। থাকছে বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ। আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে
একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। বিদেশে বসে কেউ অপরাধ করলে তাকেও করা যাবে বিচারের মুখোমুখি। জোরপূর্বক গুমকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে জড়িত র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও বিচার করা যাবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পথও খুলেছে নতুন আইনে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। শুধু তাই নয়, নতুন অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিবাজদের হাত থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে এখনই দুর্নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। সোমবার বিকেলে বাংলা একাডেমিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বলেন, দেশে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, দুর্নীতির কারণে দেশ এখনো জনগণের রাষ্ট্র হিসেবে গঠিত হতে পারেনি। রাজনৈতিক দল ছাড়া কোনো সরকার, কোনো রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। রাজনৈতিক দল অবশ্যই লাগবে এবং রাজনৈতিক দল যদি উন্নত চরিত্রের হয়, দলের ভেতরে যদি তারা যে আদর্শের কথা বলেন গণতন্ত্র, তার অনুশীলন থাকে, তাহলে এটা ভালো হতে পারে। দুর্নীতি দমন করতে হলে পরে বলতে হবে যে হাতে নাতে দুর্নীতি ধরায় দিতে পারবে, ঘোষ ধরায় দিতে পারবে, ঘোষের টাকার 50% তাকে দিয়ে দেওয়া হবে। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছেন তাদের পক্ষে কাছে অনুরোধ রাখবো যে এটা অপটিমামে চলে এসছে। আপনার নাতিটার জন্যে, আপনার পরবর্তী প্রজন্মের জন্যে দেশটাকে বাঁচাবার চেষ্টা করুন। কোথাও ধান ক্ষেত, আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম 9 প্রকল্প বাদ দিয়ে 1800 কোটি টাকার বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে ধান খেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। 2022 সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র 30%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে 26 টন 27 টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে 12 জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। 2017 সালে নেয়া প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়লেও অগ্রগতি মাত্র 36%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ 5 জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া,
এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক 1878 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই 12 জেলার 6টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও 5টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একেবারে অলস পড়ে আছে 450 কোটি টাকায় নির্মিত বাংলাদেশের একমাত্র 7 স্টার মানের রিসোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ। কমিশন বাণিজ্যের জন্য এই অযৌক্তিক স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্ধান্তহীনতার জটিলতায় যা এখন পরিত্যক্ত হওয়ার পথে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চোখ ধাঁধানো বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া, সুসজ্জিত বহুতল ভবন, মাঝখানে নান্দনিক দুটি সেতু, তলদেশে বয়ে চলেছে নদী, মনোমুগ্ধকর সুইমিং পুল, আছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় আনোয়ারা প্রান্তে বাংলাদেশের প্রথম 7 স্টার মানের এই রিসোর্ট। ব্যয় 450 কোটি টাকা। টানেলের ব্যয় বাড়িয়ে অযৌক্তিকভাবে নির্মাণ করায় 6 মাস পরেও পড়ে আছে একেবারে খালি। বাংলা আছে 31টা, এর মধ্যে ভিআইপি বাংলা আছে একটা। 72 একর জায়গায় সার্ভিস এরিয়া জুড়ে রিসোর্টে ভিআইপি অতিথিশালা ছাড়া আছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস, যেটি করা হয় মূলত কমিশন বাণিজ্যের জন্য। চট্টগ্রাম নগরের খুব কাছাকাছি এই জায়গাতে এই রিসোর্টটি কতটুকু ভায়াবল হবে আমি জানি না। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানিকে শীঘ্রই লিজ দেয়া হবে। চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। এমনিতেই লোকসানের মুখে কর্ণফুলী টানেল, তার উপর এই টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই অতিথিশালা। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও ঠাঁই পড়ে আছে 6 মাস ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগে ভাটা পড়ায় অর্থনৈতিক মন্দার শঙ্কায় সরকার। সোমবার দুপুরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক ব্রিফিংয়ে জানান, দুর্নীতি ও অপচয় ঠেকাতে প্রকল্প বাস্তবায়নের হার কমলেও এখন থেকে কাজের গতি বাড়ানো হবে। একনেক সভায় প্রায় 6000 কোটি টাকার 5টি প্রকল্পে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প ও বাকি 3টি সংশোধিত। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,915 কোটি টাকা, যার মধ্যে 4,787 কোটি টাকার যোগান দিবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান। আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই, গ্রিডের অভাব। মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান প্রায় শেষ দিকে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় বিষয়। আমরা এই প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা বাস্তবায়ন করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে। অপচয় রোধ করতে গিয়ে, দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে, যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে। যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা, বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ওটিটি সহ অন্য কোনো প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখানো বন্ধ ও আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের একটি ধারা 1 মাসের মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে
কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। একই সঙ্গে লাইসেন্স নবায়নের বর্ধিত ফি প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সংগঠনটির। রাজধানীর ইস্কাটনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ দাবি তুলে ধরেন তারা। আগের যে ব্যবসা ছিল তার 10 ভাগের 1 ভাগ ব্যবসা এখন নেই। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটররা এভাবেই তুলে ধরেন তাদের বর্তমান ব্যবসার করুণ দশা। সোমবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভায় কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। অপারেটরদের সুরক্ষা দিতে বিটিআরসি আর বিটিভি ব্যর্থ বলে দাবি তাদের। সবকিছুর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছা। ইন্টারনেট সেবাদাতাদের সুবিধা দিয়ে করা আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের 7-এর 6 ধারা বাতিল করতে না পারলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন কোয়াব নেতারা। লাইসেন্স নবায়নে বর্ধিত ফি ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে নবায়ন না করার আলটিমেটাম তাদের। যত চ্যানেল পাইরেসি হচ্ছে এগুলোর একমাত্র এখন নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বিটিআরসি। বারবার বলছি যে আইএসপি অবৈধ অ্যাপসের মাধ্যমে, অ্যাপ টিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে, এগুলো বন্ধ করেন। কর্ণপাত করছে না। আমার এই 7-এর 6 ধারা বাতিল যদি না হয়, উনি যদি ব্যর্থ হন, তাহলে উনি ওনার জায়গা থেকে পদত্যাগ করুন। বিটিভি লাইসেন্স বর্ধিত করেছে, অনুরোধ করব একজনও বাড়তি ফি দিয়ে লাইসেন্স রিনিউ করবেন না। কেবল অপারেটরদের পাশ কাটিয়ে পে চ্যানেল ভিন্নভাবে সম্প্রচার করা হলে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কোয়াব। যে পে চ্যানেল সমূহ কোনো আইপিটিভি, ওটিটি বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, তাহলে সেই সকল পে চ্যানেলগুলিকে আপনারা অন্তত তাদের পরিবেশন থেকে বিরত রাখবেন এবং যারা অন্যান্য মাধ্যমে দিয়ে থাকে এইটাকে বন্ধ করার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবেন। ওটিটি প্ল্যাটফর্মে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ সহ ইন্টারনেট আগ্রাসন থেকে কেবল অপারেটরদের সুরক্ষায় 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। জানান 1 মাসের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। ওটিটি প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। আমাদের যদি দরকার হয় যে ব্ল্যাকআউটে গিয়ে দাবি আদায় করা, সেটাও আমরা করব। যদি রাস্তায় বসতে হয় সেটাও বসবো। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে কোনো কেবল অপারেটরের ব্যবসায় দখলবাজি হলে দখলকারীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোয়াব নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় থেকে নেত্রকোনাগামী বিআরটিসি বাসে এক যাত্রী ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে 3.5 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল সচল হয়। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে শ্রমিক মারধরের ঘটনার বিচার এবং নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায় অবরোধ করে বাস শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন রোগীসহ সাধারণ যাত্রীরা। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। সোমবার বাকবিতণ্ডায় মুলতবি করা হয় অধিবেশন। ইস্যুটি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কাও। গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায় আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো, তবে নিয়ম না থাকায় অনুমতি মেলেনি। সোমবার দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এর মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নাদিম মারজান, সময় সংবাদ।
দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী। কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অপারেটরের জরিপে উঠে এসেছে এ তথ্য। তবে সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিদেশি শ্রমিকদের পছন্দের দেশের তালিকায় শুরুর দিকেই থাকে দক্ষিণ কোরিয়ার নাম। আর্থিক নিরাপত্তা আর কর্ম পরিবেশের কারণে সুনাম আছে দেশটির। দক্ষিণ কোরীয় শ্রমবাজার নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে একটি প্রতিষ্ঠান। এতে দেখা যায় শ্রমবাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতিষ্ঠানটি জানায় বিদেশি কর্মীরা দক্ষিণ কোরীয়দের তুলনায় বেশি পরিশ্রমী, তাদের চাকরি ছেড়ে দেওয়ার হারও অনেক কম। জরিপে অংশ নেয়া 500রও বেশি প্রতিষ্ঠানের 73% বলছে স্থানীয়দের চেয়ে বিদেশি শ্রমিকদের বেতন চাহিদা কম হওয়ায় তাদের নিয়োগে আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী বলে জানান কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। তবে দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশিরা। সংস্কৃতি পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। আমরা কোম্পানিতে যে দেখলাম যে থাকার জায়গাটা একটু বেশি ভালো হয়নি, বা আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম হয়নি, কাজটা আমার মনোনীত হয়নি, বা এখানে বাংলাদেশি নেই, আমি একা আছি। সেখানে কিন্তু আমরা ধৈর্য ধরে যদি বারবার প্রতিদিন করে যাই তাহলে কিন্তু এগুলো সমাধান হয়ে যায়, কাজগুলো আয়ত্ত হয়ে যায়। তারপরে যেখানে পরিবেশ আমি খাপ খাওয়াতে পারছি না, চেষ্টা করলে কিন্তু পরিবেশও আমরা খাপ খাইয়ে ফেলতে পারি। তারপর থাকার জায়গায় যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আমি একসময় নিজেই সমাধান করে ফেলতে পারি, বা আমার কাজের পারফরমেন্স বা আমার আচরণ সবকিছু ভালো দেখলে মালিকরাই একসময় নিজেরা সহযোগিতা করবেন। বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম সহ 16টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশ থেকে কর্মী নিয়োগের কোটার ব্যবস্থা আছে, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পান দেশটিতে। আরও বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোটার বিধিমালা পরিবর্তন চান দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কোম্পানি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কুয়েতের বৈধ আকামাধারী বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই পাচ্ছেন মিশর ভ্রমণের ভিসা। প্রক্রিয়া সহজ হওয়ায় মিশর ভ্রমণে আগ্রহ দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ইতিহাস মিশরের। পিরামিড, নীলনদ কিংবা ফেরাউনের মমি দেখতে দেশটিতে ভ্রমণ করেন পর্যটকরা। মিশরের প্রাচীন স্থাপত্য দেখতে কুয়েত থেকেও অনেকে যাচ্ছেন দেশটিতে। পর্যটক নির্ভরশীল দেশ মিশর কঠিন ভিসা নীতি থেকে সরে এসে ভিসা প্রক্রিয়া সহজ করেছে। আগে কুয়েত থেকে মিশরের ভিসা আবেদনের তারিখ থেকে সাক্ষাতের সময় লাগত 3 মাস। এখন সপ্তাহের কম সময়ে দেশটির ভিসা পাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের পাশাপাশি এই সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে আরো মিউজিয়ামে ফেরাউনের মমি রাখা আছে, নীলনদ আছে, অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন, সবাই আসবে। অনেকগুলো ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছি এবং সামনে যদি সুযোগ হয় আসবো, এবং ভিসা একবারে জটিলতা নেই বললেই চলে। কুয়েতের বৈধ রেসিডেন্সিধারী প্রবাসী বাংলাদেশিরা মিশর, জর্জিয়া, আজারবাইজান, তুর্কি সহ বিভিন্ন দেশের ভিসা সহজে পাওয়ায় বাড়ছে ভ্রমণ প্রবণতা। এই সুযোগটির অপব্যবহার না করতে অনুরোধ সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অস্ট্রেলিয়ায় পুরুষের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগের সাফল্যের স্বাক্ষর রেখে চলছে প্রবাসী বাংলাদেশি নারীরাও। দেশটিতে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান বাংলাদেশি উইমেন্স চেম্বার অব কমার্স, যারা অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে পিছিয়ে পড়া নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর জীবনের জন্য। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় সর্বসাকুল্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1 লক্ষেরও কম। তবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা সাফল্যের সাথে তাদের নানান ব্যবসা প্রতিষ্ঠান আর ব্র্যান্ডিং এর শিকড় ছড়িয়েছে। পুরুষদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই প্রবাসী নারী উদ্যোক্তারা। অস্ট্রেলিয়ার সফল নারী ব্যবসায়ীরা একে অন্যের সহযোগিতায় এগিয়ে এসে মিলিত হয়ে প্রতিষ্ঠা করেছে অস্ট্রেলিয়ান বাংলাদেশি ওমেন্স চেম্বার্স অব কমার্স। ABWCC এর আয়োজনে সপ্তাহান্তে সিডনির 4.5 তারকা রিজেস হোটেল ক্যাম্বেল টাউনে অনুষ্ঠিত হলো অ্যালান গালা নাইট অ্যান্ড চ্যারিটি ইভিনিং।
জমকালো এই অনুষ্ঠানটি আগত অতিথিবৃন্দকে বাংলাদেশের সংস্কৃতি ও অন্যান্য মহৎ দাতব্য উদ্যোগে অংশগ্রহণের জন্য একসাথে হবার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে মোহনীয় নৃত্যানুষ্ঠান আর প্রাণবন্ত দেশীয় সঙ্গীতের পাশাপাশি এক মনোমুগ্ধকর ফ্যাশন শোর আয়োজন করা হয়। মাননীয় মন্ত্রী এরপর অস্ট্রেলিয়ায় ব্যবসার প্রসার ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তাদের ক্রেস্ট উপহার দেন। সবাইকে মিলে এখানকার যত বাংলাদেশি অরিজিনের অস্ট্রেলিয়ান নারী উদ্যোক্তা আছেন তাদের মাধ্যমে দেশকে সাহায্য করতে চাই। Small, medium and large businesses, their charitable work that they do in helping their community grow and prosper over the years. I want to thank them for their contribution in making our great country the country it is today. এই প্রথম অস্ট্রেলিয়াতে একটি উইমেনদের সংগঠন হলো, যেটা বিজনেস সংগঠন চেম্বার অফ কমার্স। আমি অ্যাপ্রিশিয়েট করি তাদের ওয়ার্কে, আর আমি মনে করি যে এর মাধ্যমে ভবিষ্যতে যে বাংলাদেশি নারীরা আছে তারা এগিয়ে আসবে। নারীর ক্ষমতায়ন, প্রবাসে বাংলাদেশি ঐতিহ্যের জাঁকজমক উদযাপন, অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে হয়ে গেল বাংলাদেশ কমিউনিটির নির্বাচন। আগামী 3 বছরের জন্য গঠন করা হলো নতুন নেতৃত্ব। নির্বাচনে উপস্থিত ছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। গলওয়ে বাংলাদেশ কমিউনিটির সুনাম পুরো আয়ারল্যান্ড জুড়ে, আর তা সম্ভব হয়েছে শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণে। স্থানীয় সময় রোববার কমিউনিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার আগামী 3 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো এক ঝাঁক অভিজ্ঞদের হাতে। নির্বাচনে যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য রাখা হয় স্থানীয় নিরাপত্তা কর্মী। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি আইরিশ বাংলাদেশিরা। You can go in, do your vote, you can get lots of food. All the local people here from Bangladesh doing lots of nice things in Galway. আজকে অনেকদিন পর একটা সুন্দর ভোটের আয়োজন ছিল গলওয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোটে অংশগ্রহণ করেছি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্লান্ত পরিশ্রমের কথা জানায় নির্বাচন কমিশন। আজকের ভোট আমরা শতভাগ সম্পূর্ণ এবং সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমাদের নির্বাচন শতভাগ এবং সম্পূর্ণ এবং সুস্থ নির্বাচন আমরা দিতে পেরেছি। বাংলাদেশ কমিউনিটি গলওয়ে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি এবং অত্যন্ত সুন্দর পরিবেশে সবাই আমাদের প্রায় 500 ভোট আজকে কালেক্ট হয়েছে। আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নির্বাচনে জয়ী হয়ে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চান সদ্য নির্বাচিত এই সম্পাদক। 317টি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং যারা আমার সাথে ছিলেন নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ এবং গলের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ রইল। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ কমিউনিটি গলের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি গলের সাথে থাকব। শুধুমাত্র একটি পদে সরাসরি নির্বাচন হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয় 2 প্রার্থীর মাঝে। 726 জন ভোটার রয়েছে গলওয়েতে, যার মাঝে প্রায় 500 ভোটার ভোট প্রদান করেছে। দেশের বিভিন্ন খাবারের স্টলগুলো ছিল ভোটারদের রসনা তৃপ্তির জায়গা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে এই বিকেল পর্যন্ত শত শত ভোটারদের উপস্থিতিতে গলওয়ে কমিটির নির্বাচনটি ছিল উৎসব মুখে ভরা। এই নতুন কমিটি আগামী দিনে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখবে, উজ্জ্বল করবে বিশ্বে, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। 3 ভেন্যুতে 3টি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23 ডিসেম্বর হোম অব ক্রিকেটের পর 25 আর 27 ডিসেম্বর সিলেট, চট্টগ্রামেও থাকবে আয়োজন। পারফর্মারদের নাম চূড়ান্ত না হলেও দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে খোদ প্রধান উপদেষ্টার দপ্তর। যে কোনো ধরনের বেটিং অথবা বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা নীতি নির্ধারকদের। বেলুন, লাল গালিচা আর স্মোক কালার বোম। স্কুলের বার্ষিক প্রতিযোগিতা নয়, বরং এটা বিপিএল এর সবশেষ আসরের উদ্বোধনী পর্ব। অথচ এই বিপিএলই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনোই। পাপন পরবর্তী অধ্যায়ে এবার সেই উন্মাদনার প্রত্যাশার পারদ অনেক উঁচু।
কতটুকু বাস্তবায়িত হবে নিশ্চিত নয়। তবে এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতি নির্ধারকদের। প্রথমবারের মতো 3 ভিন্ন ভেন্যুতে হবে 3 উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এবারের মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা। 30 তারিখ থেকে তো শুরু হচ্ছে প্রথম ম্যাচ, তো 30 তারিখের আগেই 3টা ভেন্যুতে আমাদের 3টা ইভেন্ট হবে। আর এছাড়াও কয়েকটা আপনার মানে ছোট ছোট কয়েকটা ইভেন্ট আছে। এইবার একটু ফোকাস করা হচ্ছে প্রচারণার দিকে। শুরুর আয়োজনের মতো ক্রিকেট মাঠেও পরিবর্তনের ছাপ ফেলতে চায় ফারুক আহমেদের বোর্ড। বেটিং সাইট কিংবা স্যারোগেট 11তম আসর হবে এসবের কলঙ্কমুক্ত। ব্রডকাস্টার থেকে 7 ফ্র্যাঞ্চাইজি, কোথাও কোনো জুয়ার বিজ্ঞাপনের সুযোগ থাকবে না নতুন মৌসুমে। একটা কথা শুনেছি যে আগে কোনো একটা টিম মনে হয় করেছিল, পরে কমপ্লেন যাওয়ার পরে তারা এটা উঠে ফেলেছে। তো এটা আমরা প্রথম থেকে এনশিওর করার চেষ্টা করব যেন ওইটা ওইরকম কেউ ইউজ না করতে পারে। ব্রডকাস্টারও সেম। গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের মূল্য থাকবে নাগালের ভেতর। অনলাইন টিকিট সিস্টেমের কারণে কালো বাজারিদের দৌরাত্ম্যও কমবে। এখন অপেক্ষা মাঠের ক্রিকেটের। নতুন বোর্ডের অধীনে নতুন শুরুর অপেক্ষায় এই ক্রিকেট উৎসব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না 19 সংগঠনের সঙ্গে বৈঠকে ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা, বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। এবং ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের চেষ্টা, সংগঠক আটক। ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের প্রতিবাদ। একদিনে এত ঘটনার ইন্ধন খতিয়ে দেখা হবে বলছেন তথ্য উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।